আসসালামু আলাইকুম। এইচএসসি সাব্বির ব্যাচ যারা ইতিমধ্যেই পরীক্ষা শেষ করেছো, অনেকের হয়তো প্র্যাকটিক্যাল চলছে অথবা অনেকের প্র্যাকটিক্যাল শেষ, যারা হয়তো ইউনিভার্সিটি প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো। আবার অনেকেই অপেক্ষা করছো কবে রেজাল্ট দিবে সেই জন্য। তো আজকের ভিডিওর পর বা আজকের এই ক্লাসটির পর তোমাদের এই সব কনফিউশন দূর হয়ে যাবে যে তোমাদের এখন কি করা উচিত, কোন কোন কাজগুলো তোমাদের করা উচিত বা কোন কোন স্টেপগুলো গ্রহণ করা উচিত ইউনিভার্সিটি প্রিপারেশন গ্রহণ করার আগে বা শুরু করার আগে। তো চলো, বেশি কথা না বলে আমরা শুরু করে ফেলি। প্রথমেই তোমরা টাইটেল দেখতে পাচ্ছ, এইচএসসি 26 এর অ্যাডমিশন প্রিপারেশন শুরু করার আগে যে 7টি কাজ তোমাদের অবশ্যই করতে হবে এবং করা উচিত। প্রথমেই 1 নম্বরে যে কাজটি তোমাদের করা উচিত, নিজের টার্গেট ইউনিভার্সিটি। তোমাদের একেকজনের টার্গেট একেক রকম। কারো টার্গেট হয়তো ঢাকা ইউনিভার্সিটি, কারো টার্গেট বুয়েট, কারো টার্গেট মেডিকেল অথবা কারো অন্যান্য যেকোনো ইউনিভার্সিটি টার্গেট হতে পারে। তো তোমাদের প্রথমেই চুজ করা উচিত নিজের টার্গেট ইউনিভার্সিটি এবং তারপরে ওই বিশ্ববিদ্যালয়ের অথবা ওই ইউনিভার্সিটির ইউনিট অথবা কোন গ্রুপে তুমি পরীক্ষা দিতে চাও। যদি তুমি আর্টসের হয়ে থাকো তাহলে বি ইউনিট, ডি ইউনিট, আর যদি সায়েন্সের হয়ে থাকো এ ইউনিট, যদি কমার্সের হয়ে থাকো সি ইউনিট অথবা সায়েন্সের হতে অথবা একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তোমরা ওইরকম ভাবে নিজেদের মতো করে চুজ করে নেবে। প্রথমেই চুজ করবে যে কোন ইউনিভার্সিটির কোন ইউনিটে তোমরা পরীক্ষা দিতে চাও। তারপরে তোমাদের ড্রিম ড্রিম ইউনিভার্সিটি। অনেকের ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন অথবা অনেক আগে থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো, তাদের প্রথম ড্রিম কি মেডিকেল। তারপর যারা ইঞ্জিনিয়ার হতে চাও, তাদের প্রথম ড্রিম হতে পারে বুয়েট, হতে পারে রুয়েট, কুয়েট, চুয়েট, যে কোনো কিছু। তারপরে অনেকের এরকম ড্রিম ইউনিভার্সিটি আছে অনেকের। ড্রিমের পরে যেটা আমি রেখেছি সেটা হলো টার্গেট, অর্থাৎ তুমি যেই সব ইউনিভার্সিটিতে টার্গেট করেছো যে আমার ড্রিম যদি কমপ্লিট না হয় তাহলে আমার, যদি মেডিকেল না হয় তাহলে আমি হয়তোবা ঢাবিতে পড়বো, যদি আমার মেডিকেল না হয় তাহলে হয়তোবা আমরা অন্য কোনোটায় পড়বো, যদি আমার মেডিকেল না হয় ইউনিভার্সিটিতে পড়বো, ইঞ্জিনিয়ারিং না হলে আমি ভার্সিটিতে পড়বো। এরকম যাদের ড্রিম, একটা ড্রিম থাকবে, পাশাপাশি অনেকগুলা টার্গেট থাকবে, পাশাপাশি থাকবে ব্যাকআপ। অর্থাৎ তোমার বাই চান্স যদি আল্লাহ না করুন, যদি তোমার ড্রিমও পূরণ হলো না, আবার টার্গেটও পূরণ হলো না, সেই ক্ষেত্রে ব্যাকআপ, তোমার ব্যাকআপ প্ল্যান হিসেবে কিছু কিছু ইউনিভার্সিটি থাকবে। এই ৩ ভাবে সাজাও তোমার ইচ্ছা মতো। প্রথম ১ সপ্তাহ তুমি সময় নাও, ১ সপ্তাহ ৭টি কাজ তুমি করো। ইনশাআল্লাহ তুমি আ খুবই বেনিফিটেড হবে। তোমার এই অ্যাডমিশন জার্নি শেষ হওয়ার পরে এই বেনিফিট গুলো তুমি বুঝতে পারবে। খুব ভালো মতো তখন বুঝতে পারবে। তো ২ নম্বরে যেটি তোমাদের আমি রেখেছি সেটি হলো অ্যাডমিশন টেস্টের সিলেবাস এবং মানবন্টন সংগ্রহ করা। দেখো, আ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার যে মানবন্টন, আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষার যে মানবন্টন, ২ টা কিন্তু এক না, অবশ্যই আলাদা। আবার মেডিকেলের পরীক্ষার যে মানবন্টন, বুয়েটের যে পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিং, সেটার মানবন্টন কিন্তু আলাদা। তাই প্রত্যেকটা ইউনিভার্সিটির মানবন্টন এবং সিলেবাস সম্পর্কে তোমার জানা উচিত। যেমন তোমার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে পরীক্ষা হয় ১০০ মার্কে এবং জিপিএ মার্ক থাকে ২০। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে এই যে মানবন্টনটা, এখানে অনেক ইউনিভার্সিটিতে থাকে তোমার ৮০-তে পরীক্ষা হয়, অনেক ইউনিভার্সিটিতে ৭০-এ পরীক্ষা হয়। একেকটা ইউনিভার্সিটি মার্ক ডিস্ট্রিবিউশন একেক রকম। তো তোমার প্রতিটি টার্গেট ইউনিভার্সিটি এর সিলেবাস সম্পর্কে তোমার জানা দরকার, সাবজেক্ট সম্পর্কে জানা দরকার, মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানা দরকার, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানা দরকার যে কোন ইয়ারে কোশ্চেনগুলো কিরকম হয়, কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসে, কোন টপিক থেকে কম আসে, এগুলো। আর নেগেটিভ মার্কিং সম্পর্কে তোমার জানতে হবে। একেকটা ইউনিভার্সিটি নেগেটিভ মার্কিং 0.25, একেকটা ইউনিভার্সিটি নেগেটিভ মার্কিং 0.50, আবার অনেক ইউনিভার্সিটিতে নেগেটিভ মার্কিংই নেই। যেমন জাহাঙ্গীরনগরে নেগেটিভ মার্কিং 0.20 অনলি, আবার বিউপিতে 0.50, ঢাকা ইউনিভার্সিটিতে 0.25। আবার অনেক ইউনিভার্সিটিতে যেমন ন্যাশনালে যে পরীক্ষা হয় অথবা আহ, আরো কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে নেগেটিভ মার্কিং নেই। তো এগুলো সম্পর্কে তোমার বিস্তারিত একটা ধারণা নেওয়া দরকার। প্রিপারেশন শুরু করার আগেই এটা করা দরকার। ৩ নম্বরে যেটা আমি বলবো সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করো। তোমরা প্রিভিয়াস সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কোশ্চেন তোমরা তোমরা অ্যানালাইজ করতে পারো। অ্যানালাইজ করে তোমরা দেখতে পারো যে কোন টপিক থেকে কোশ্চেন বারবার আসে। যেমন ইংলিশে পার্টস অফ স্পিচ থেকে, টেন্স থেকে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেন প্রতি বছরই আসে। সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসে। তোমরা যদি দেখো স্পেলিং থেকে কোশ্চেন আসে। তোমরা যদি দেখো
তোমাদের যে একটি ভয়েস চেঞ্জ এটা থেকে কোশ্চেন আসে। তো কোন কোন টপিক থেকে প্রতি বছরই কোশ্চেন আসে সেই টপিকগুলো ফাইন্ড আউট করা। কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে এটা ফাইন্ড আউট করা। প্রশ্নের ডিফিকাল্টি কেমন, কোন ইউনিভার্সিটি প্রশ্ন কঠিন হয়, কোন ইউনিভার্সিটি প্রশ্ন অ্যাভারেজ হয়, কোন ইউনিভার্সিটি কোশ্চেন হার্ড হয়, এগুলো তোমাদের যাচাই করা উচিত। তারপরে কোন টপিকগুলো বারবার আসে, যেমন আমি একটু আগে যেটা বললাম যে কিছু কিছু টপিক আছে যে টপিক থেকে কোশ্চেন প্রতি বছরই 100% এসেই থাকে, সেইটা তোমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত। তারপর 4 নম্বরে যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো নিজের বর্তমান অবস্থা যাচাই করো। এখানে একটা কথা আমি লিখে রেখেছি, সেটি হলো একটা ছোট ডায়াগনস্টিক টেস্ট দাও। এখন ডায়াগনস্টিক টেস্ট বলতে তোমার হসপিটালে যে টেস্ট দিতে হবে সেই টেস্টটা নয়, এটা অন্য টেস্টের কথা। এটা আমি বলছি যে তোমার ধরো ইংরেজি অনেক ভালো লাগে, তুমি ইংরেজিতে স্ট্রং, যদিও এরকম স্টুডেন্টের সংখ্যা বাংলাদেশে অনেক কম যে ইংরেজিতে স্ট্রং, বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজিতে উইক হয়। তো সেক্ষেত্রে তোমার যদি ইংরেজিতে স্ট্রং হও তাহলে তোমার ইংরেজি স্ট্রং সাবজেক্ট। যদি তুমি জেনারেল নলেজ স্ট্রং হও তাহলে তোমাদের জেনারেল নলেজ, যেটাকে আমরা জিকে বলি, সেটাতে স্ট্রং হও তাহলে তোমার সেটা স্ট্রং পয়েন্ট। যদি বাংলাতে স্ট্রং হও, বাংলা গ্রামার, বাংলা সাহিত্য, এগুলোতে যদি তোমরা স্ট্রং হও তাহলে ওটা তোমার স্ট্রং সাবজেক্ট। তাহলে কোন সাবজেক্টটা তোমার স্ট্রং সাবজেক্ট, কোনটা মিডিয়াম উইক, উইক মানে মিডিয়াম উইক, অল্প দুর্বল, আর কোন সাবজেক্টটাতে তোমরা একেবারেই দুর্বল, যেমন অনেকেই ইংরেজিতে হয়তো বা একেবারেই দুর্বল, তাহলে তোমার আহ, ইংরেজিতে বেশি সময় দেওয়া উচিত এবং ইংরেজিতে সময় দিয়ে প্রথমে গ্রামারের দুর্বলতা কাটিয়ে ফেলা উচিত, তারপরে লিটারেচারের দুর্বলতা কাটিয়ে ওঠা উচিত, তারপরে তোমাদের যে ইংলিশ টেক্সট বুক আছে সেই টেক্সট বুকটা তোমাদের ভালো মতো পড়া উচিত। এইসব টেক্সট বুক তোমরা কোন বই পড়বে, কিভাবে পড়লে ভালো হয়, সেগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কোন বই কিভাবে পড়বে, কিভাবে সময় কনজিউম করবে, সময়কে ভালো মতো কাজে লাগাতে পারবে, সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা তোমাদের প্রিপারেশন শুরু করার আগে কোন কোন স্টেপগুলো নেওয়া উচিত শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা 4 নাম্বার স্টেপ ফলো করার সময় বুঝে গেলে যে তোমাদের কোথায় বেশি সময় দিতে হবে। তো তারপরে 5 নাম্বারে যেটা আমরা বলবো সেটা হলো, শুধুমাত্র আজকে 5 নাম্বার আলোচনা করব বই। বই তোমরা কি করবে, তোমরা এক গাধা বই কখনো কিনবে না। আমি আমার অ্যাডমিশন জার্নিতে এই ভুলটা করেছিলাম যে আমার বাংলার জন্য 2-3টা বই, ইংরেজির জন্য 3-4টা বই, জিকের জন্য তো আমার জিকে আমার পড়তে খুবই ভালো লাগতো, জিকে আমার কাছে প্রায় 7-8টা বইয়ের মতো, আমি যেটা আমার ভালো লাগতো আমি সেটাই কিনে নিতাম। তোমরা এই ভুলটা কখনোই করবে না। প্রয়োজনীয় বই রিসোর্স নির্বাচন করা। তোমরা একসঙ্গে 5-6টা বই কখনোই কিনবে না প্রতিটা টপিকের জন্য। যেমন তোমরা ইংরেজি গ্রামারের জন্য একটা বই কিনবে, বাংলা গ্রামারের জন্য অথবা সাহিত্যের জন্য একটা বই কিনতে পারো, ইংরেজি ভোকাবুলারির জন্য একটা বই কিনতে পারো। এগুলো তোমরা ঠিক করে নেবে যে কোন বইটা ভালো। তোমরা বাজারে গিয়ে, লাইব্রেরিতে গিয়ে অথবা অনলাইনে রিভিউ দেখে যাচাই করে নেবে যে কোন বইগুলো তোমার ভালো। বা তোমরা যদি জানতে চাও আমি কোন বই পড়েছিলাম সেটাও আমি ভিডিও বানিয়ে তোমাদের দিতে পারি, কোনো সমস্যা নেই। প্রথমেই তোমার ফোকাস করতে হবে মেন বই। তোমরা জেনে থাকবে যে বাংলা যে তোমাদের গদ্য পদ্য, নাটক, উপন্যাস, এগুলো থেকে কোশ্চেন হয়। তোমাদের যেই ইংরেজির যেই সাহিত্য পার্ট অর্থাৎ টেক্সট বুকের যেই পয়েম, লিটারেচার, তোমাদের প্যাসেজ, এগুলো থেকে কোশ্চেন হয়, ওখান থেকে সিনোনিম অ্যান্টোনিম আসে। এগুলো তোমরা প্রথমেই মেন বুক ভালো মতো রিভিশন দিয়ে নেবে। তারপরে তোমাদের কোশ্চেন ব্যাংক, প্রত্যেকটা ইউনিভার্সিটি, যেই ইউনিভার্সিটি, এখন তো কোশ্চেন ব্যাংক তোমার আহ, ই- সেরকম কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, আলাদা আলাদা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, আবার অল ইন ওয়ান অর্থাৎ সব ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক একসাথেও পাওয়া যায়, সেটাও তোমরা দেখতে পারো। তো প্রয়োজনীয় সাপ্লিমেন্টারি রিসোর্স অর্থাৎ যেমন আমি যেটা বললাম যে আলাদা আলাদা বই, গ্রামারের জন্য একটা বই, তারপরে তোমার ধরো ভোকাবুলারি, বাংলা বিরোচন অর্থাৎ জেনারেল নলেজের জন্য বই, আলাদা আলাদা বই তোমরা কালেক্ট করতে পারো। তারপর 6 নম্বরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করা। এটা কি? বাস্তবসম্মত রুটিন তৈরি করা বলতে আমি বোঝাচ্ছি, অনেকেই রুটিন তৈরি করে এরকম যে আমি পড়বো 20 ঘন্টা, আমি পড়বো 25 ঘন্টা, 30 ঘন্টা, মানে দিন 24 ঘন্টা ও পড়বে 20 ঘন্টা, 16 ঘন্টা, অনেকে তো 14 ঘন্টাও পড়ে, 16 ঘন্টাও পড়ে, 20 ঘন্টাও রুটিন করে। এরকম অবাস্তব রুটিন করা যাবে না। একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করতে হবে। রুটিন বানানোর আগে তুমি ঠিক করো প্রতিদিন কত ঘন্টা পড়বে। এটা একটা রং কনসেপ্ট। ঘন্টা দিয়ে কখনো পড়া নির্বাচন করবে না যে আমি আজকে 10 ঘন্টা পড়বো নাকি 9 ঘন্টা পড়বো নাকি 11 ঘন্টা পড়বো। এটা দিয়ে কখনো তোমার পড়ার জীবনও রুটিন এটি কখনো একটি বাস্তবসম্মত রুটিন হতে পারে না।
তো প্রথমেই তোমরা ডিসাইড করে নেবে আগের দিন তোমার যখন ঘুমাতে যাবে ঘুমানোর আগে নির্দিষ্ট পরিমাণ টপিক লিখে রাখবে। এই যে টপিক, নির্দিষ্ট পরিমাণ টপিক, অর্থাৎ ধরো আজকে রাতে তুমি যখন ঘুমাবে তখন কালকে তুমি ধরো ইংরেজির পার্সোনাল স্পিচের নাউন টপিকটা পড়বে, বাংলা গ্রামারের সন্ধি টপিকটা পড়বে, আবার জিকের যে টপিকটা আছে ধরো তুমি বাংলাদেশ বিষয়াবলীর যে কোনো একটা নির্দিষ্ট টপিক পড়বে। আহ, তোমার সাবজেক্ট অনুযায়ী ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অথবা তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, এগুলো তুমি তোমার মতো করে টপিক সাজিয়ে নেবে। প্রতিটা সাবজেক্টের অল্প অল্প করে টপিক রাখার চেষ্টা করবে। এগুলো তুমি আগের দিন লিখে রাখবে এবং পরের দিন যে কোনোভাবে সেগুলোই শেষ করবে, এটাই টার্গেট থাকবে। অর্থাৎ তুমি আগের দিন টপিক লিখে রাখবে এবং পরের দিন শেষ করবে, এটাই টার্গেট থাকবে। তারপর সপ্তাহে 6 দিন তোমরা ধরে এইভাবে রুটিন করে করে সপ্তাহে 6 দিন পড়বে এবং শুক্রবার দিন আগের 6 দিনের পড়া রিভিশন দিবে সারা দিন। তোমরা সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার তোমরা সুন্দর মতো পড়াশোনা করবে এবং শুক্রবার দিন ফজরের নামাজের পর থেকে একবারে এশার নামাজ পর্যন্ত তোমরা এশার ওয়াক্ত পর্যন্ত তোমরা রিভিশন করবে। রিভিশন করার পর তোমরা রাতে চেষ্টা করবে একটা মডেল টেস্ট ব্যাচে তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করবে, অনলাইনে হোক অফলাইনে হোক যে কোনো জায়গায় হোক। অনলাইনে আমি সাজেস্ট করি, অনলাইনে তোমরা করতে পারো, একটা অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। অবশ্যই একটা ট্রাস্টেড এবং আহ, ভালো একটা প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা রাতে একটা এক্সাম দেওয়ার চেষ্টা করবে, ওই যে শুক্রবার দিন এশার নামাজের পর তোমরা একটা এক্সাম দেওয়ার চেষ্টা করবে। তারপর নিজের ভুলগুলো যাচাই করবে। ওই যে তোমরা রাত্রে এক্সাম দিলা, দেখলা 100টা কোশ্চেনে এক্সাম দিলে তোমাদের দেখতে পাবা যে 50টা, 60টা, 70টা হয়, বাকি 30টা তোমাদের বা 20টা, 30টা কিছু কিছু প্রশ্ন ভুল যায়। সেগুলো তোমরা যাচাই করবে কোনগুলো ভুল যায় এবং পরবর্তীতে সেগুলো আবার প্র্যাকটিস করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সর্বশেষ যেই 7 নাম্বার এবং ফাইনাল স্ট্র্যাটেজি, প্রিপারেশন স্ট্র্যাটেজি, এই ছয়টা দিক যে আমি আলোচনা করলাম, এই 6টা দিকের একটা সামারি এই 7 নাম্বারে আমি তুলে ধরেছি। প্রথমে তোমরা ক্লিয়ার করবে কনসেপ্ট, একটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করবে, যেমন ইংলিশের পার্সোনাল স্পিচের কনসেপ্ট ক্লিয়ার করবে, তোমরা ম্যাথ করলে ম্যাথের চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করবে, জিকে পড়লে জিকের বেসিক ক্লিয়ার করবে। তারপরে ওই কনসেপ্ট ক্লিয়ার করার পর বিগত বছরের যত কোশ্চেন আছে 5 থেকে 10 বছরের কোশ্চেন তোমরা সলভ করবে, প্র্যাকটিস। তারপরে মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যত প্র্যাকটিস করবে ততই তোমাদের উন্নতি হবে এবং মনে থাকবে। তারপরে রিভিশন, তোমরা যত রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা। রিভিশন দিলে একটা, আমি কেন বললাম যে প্রতি সপ্তাহ পড়া তোমরা আহ, শুক্রবার দিন রিভিশন দেবে। রিভিশন করলে তোমাদের 6 দিনের পড়াটা একটু গুছিয়ে যাবে, তোমার কাছে মনে হবে না আমি অনেক কিছু পড়েছি। রিভিশন খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টাইমে কনসিস্টেন্সি ধরে রাখা এবং রিভিশন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এক্সাম দেওয়া তো খুবই আরো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা বেশি বেশি করে এক্সাম দেবা। তো আমার এই ভুলটা ছিল, আমি যেহেতু আমি নিজে নিজে পড়েছি এবং অনলাইনে ক্লাস করেছি, আমি কোনো অফলাইন কোচিং করিনি। তো এক্ষেত্রে তোমরা এক্সাম দেবো। আমার এই একটা ফল ছিল, আমি বেশি বেশি এক্সাম দিতে পারি নাই, কখনো এক্সাম দেই নাই। এই জন্য আমার অ্যাডমিশন খুব কাছে থেকে গিয়ে অনেক পজিশন অনেক কাছে কাছে গিয়েও আমি ভালো ভালো সাবজেক্ট এনশিওর করতে পারিনি। এক্সাম দিবা তোমরা, এক্সাম বেশি বেশি না দিলে পরীক্ষার হলে তোমাদের কোশ্চেন ভুল হয়ে যাবে, যার জন্য তোমার পজিশন অনেক অনেক পিছিয়ে যাবে। তারপরে মিস্টেক অ্যানালাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি পরীক্ষা শুধু দিয়েই গেলা কিন্তু ভুলগুলো নির্বাচন করলে না, তাহলে কোনো লাভ হবে না। তোমরা পরীক্ষা দিবা এবং ভুল নির্বাচন করবা এবং সেই ভুলগুলো আবার সলভ করার চেষ্টা করবা, তাহলেই ভালো করতে পারবা। অর্থাৎ শুধু পড়া নয়, প্রশ্ন সমাধান, পড়া, প্রশ্ন সমাধান, পরীক্ষা, ভুল বিশ্লেষণ, এই সার্কেলের মধ্যেই থাকতে হবে। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। তো এইচএসসি সাব্বির ব্যাচ, তোমাদের এই 7টা কাজ তোমরা যদি করতে পারো, তোমরা প্রিপারেশন শুরু করার আগে অবশ্যই 1 সপ্তাহ সময় লাগুক, তবে এই 7টা কাজ তোমাকে অ্যাডমিশন জানিতে তোমাকে খুবই আহ, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তোমাকে ডিসিশন নিতে হেল্প করবে। তুমি তোমার ইউনিভার্সিটির ড্রিম কোনটা, টার্গেট কোনটা, ব্যাকআপ কোনটা, এগুলো তোমাকে ডিসাইড করতে হেল্প করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে ভিডিওতে। তোমাদের পাশাপাশি এরপর তোমাদের কোন বইগুলো তোমরা পড়বে, অথবা কিভাবে প্রিপারেশন নিতে পারো, অথবা কোন বইগুলো হেল্পফুল হবে, কিভাবে তোমরা পড়তে পারো, কিভাবে তোমরা টপিকগুলো সাজাবে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো
গুরুত্বপূর্ণ বেশি, কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ, কোন কোয়েশ্চেন ব্যাংকটা ইম্পোর্টেন্ট, এই সব বা কোথায় তোমরা এক্সাম দিবে, কোর্স কই করবে, অফলাইনে না অনলাইনে, বাসায় নিজে পড়বে নাকি কোচিংয়ে পড়তে হবে, এই সবগুলো কোন টপিকের তোমাদের জানা দরকার, ভিডিও দরকার, ক্লাস দরকার আমাকে অবশ্যই জানাবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।